ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়াম্বুলের সোশ্যালিজম শব্দটি নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বে উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতবর্ষের জনগণ, এই কথাগুলো ব্যাখ্যা দিয়েছি, আলাদা ভিডিও আছে। আমরা আলোচনা করেছি ভারত সার্বভৌম রাষ্ট্র এবং তার ব্যাখ্যার উপরে আলাদা ভিডিও আছে। আজকের আলোচনার বিষয় হলো সোশ্যালিজম, ভারতবর্ষের সংবিধানে উল্লেখিত সোশ্যালিজম শব্দটির ব্যাখ্যা। মূল সংবিধানে অর্থাৎ 1949 সালে 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়। এই সংবিধান 1946 সাল থেকেই লেখা শুরু হয়। 2 বছর 11 মাস 18 দিন ধরে ভারতের সংবিধান লেখা কাজ কমপ্লিট হতে লাগে এবং লেখা শেষ হলে 1949 সালে 26শে নভেম্বর সংবিধানকে গ্রহণ করা হয়েছে। কিন্তু সেই সময়ে ভারতের সংবিধানের প্রস্তাবনাতে এবং সংবিধানে সোশ্যালিজম শব্দটি উল্লেখ ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের সমকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্র শব্দটিকে উল্লেখ করেন, সোশ্যালিজম শব্দটিকে উল্লেখ করেন। সোশ্যালিজমের এই যে শব্দটি উল্লেখ করা হয়েছে, এর অর্থ হলো যে ভারতবর্ষ একটি ওয়েলফেয়ার স্টেটের আদর্শকে গ্রহণ করেছে। এই ওয়েলফেয়ার স্টেটের আদর্শকে কার্যকরী করার জন্য সমাজতন্ত্র শব্দটিকে গ্রহণ করা হয়েছে। 1955 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আবাদি কংগ্রেসে ঘোষণা করেন যে ভারতকে সমাজতান্ত্রিক ধাঁচে গড়তে হবে, অর্থাৎ ভারতের সমাজ ব্যবস্থা সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ ব্যবস্থা হবে। ইতিপূর্বে আমরা জেনে নেব যে সমাজতন্ত্র মানে কি। সমাজতন্ত্র মানে হলো উৎপাদনের উপকরণগুলির উপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানা এবং সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত করা। উৎপাদিত পণ্য রাষ্ট্রের উদ্যোগে জনগণের মধ্যে সমবন্টনের ব্যবস্থা গৃহীত হবে। সমাজে অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠিত হবে, ধর্ম বৈষম্য দূর হবে। এটাই হলো তোমার সমাজতন্ত্র। ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনাতে 1976 সালে যে সোশ্যালিজম শব্দটি গ্রহণ করা হয়েছে সেটা কিন্তু বৈজ্ঞানিক সমাজতন্ত্র, অর্থাৎ রাষ্ট্রের মালিকানা, সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় মালিকানা এবং সামাজিক মালিকানা উৎপাদনের উপকরণগুলির উপর সেটা প্রতিষ্ঠার জন্য কিন্তু সমাজতন্ত্রকে গ্রহণ করা হয়নি। এখানে তোমার শ্রেণী সংগ্রাম, বিপ্লবের মধ্য দিয়ে শ্রমজীবী শ্রেণী, শোষিত বঞ্চিত শ্রেণী লড়াই করে অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্রের উপর সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠিত করা, রাষ্ট্রের মালিকানা সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত করা, এই অর্থে ভারতে সমাজতন্ত্র শব্দটিকে গ্রহণ করা হয়নি। ভারত স্বাধীনতার পর থেকেই সমাজতান্ত্রিক আদর্শকে গুরুত্ব দিয়েছে। ভারতের যে অর্থনীতি, সেই অর্থনীতি হচ্ছে তোমার মিক্সড ইকোনমি। ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শ ভারত যেহেতু গ্রহণ করেছে, আর জনকল্যাণকর রাষ্ট্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ বিষয় হলো তোমার মিশ্র অর্থ ব্যবস্থা, মিক্সড ইকোনমি। ভারতের ভারী শিল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতে অর্থনৈতিক ব্যবস্থাকে পরিকল্পিতভাবে উন্নয়নের চেষ্টা করা হয়েছে। পরিকল্পনা কমিশন গঠনের ব্যবস্থা হয়েছে, যদিও 2000
2015 সালে পরিকল্পনা কমিশনকে তুলে দিয়ে নীতি আয়োগ কমিটি গঠন করা হয়েছে। তো যাই হোক, এই যে নীতি আয়োগ কমিটি গঠন করা হলো, ভারতবর্ষে অর্থনৈতিক উন্নয়নের চেষ্টা রাষ্ট্রীয় উদ্যোগে করা হয়েছে বিভিন্ন সময়ে। কিন্তু সমাজতন্ত্রকে বৈজ্ঞানিক যে দৃষ্টিভঙ্গি, শ্রমজীবী সর্বহারা শ্রেণী, তারা শ্রেণী সংগ্রামের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে প্রচলিত যে উৎপাদন সম্পর্ক, প্রচলিত যে উৎপাদন ব্যবস্থা, তার অবসান ঘটিয়ে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত করা, সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত করা এবং উৎপাদিত পণ্যের সমবন্টনের ব্যবস্থা গৃহীত হবে। এই অর্থে ভারতে সংবিধানে 1976 সালে প্রস্তাবনাতে সমাজতন্ত্র শব্দটিকে গ্রহণ করা হয়নি। ভারতবর্ষে সমাজতন্ত্র শব্দটি গ্রহণের মূল লক্ষ্য হচ্ছে দারিদ্র্য দূর করা। ভারতের জনগণের মধ্যে ব্যাপক সংখ্যক মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, তাই দারিদ্র্য মোচন করতে হবে। আর সম্পদ যাতে মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত না হয়, সম্পদ যাতে বেশি সংখ্যক মানুষের হাতে যায়, তার চেষ্টা করা। 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে তোমার এই সমাজতন্ত্রকে গ্রহণ করা হয়। সে 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে তোমার সম্পত্তির যে অধিকার, অর্থাৎ যেটা ছিল তোমার মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের অধ্যায় থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে। মৌলিক অধিকার হিসাবে গণ্য হয় না 1978 সাল থেকে, 44তম সংবিধান সংশোধনের পরবর্তী কাল থেকে। এটা একটা সাধারণ বিধিবদ্ধ অধিকার। কিন্তু রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতির জন্য এই সম্পত্তির অধিকারকে 300 ধারায়, 300A ধারায় বা 300 ক ধারায় এটাকে একটা বিধিবদ্ধ অধিকার হিসাবে স্বীকার করা হয়েছে। যাই হোক, সমাজতন্ত্র তাহলে আমরা দেখছি যে বিজ্ঞান ভিত্তিক যে সায়েন্টিফিক সোশ্যালিজম, সেই অর্থে এখানে গ্রহণ করা হয়নি। গণতান্ত্রিক সমাজবাদ অর্থাৎ গণতান্ত্রিক শাসন কাঠামোর মধ্যেই সাংবিধানিক উপায়ে শান্তিপূর্ণভাবে ভারতবর্ষ সমাজতন্ত্রের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে। এই হচ্ছে ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত সমাজতন্ত্রের ব্যাখ্যা। কিন্তু আমরা দেখব যে এক্ষেত্রে আরও কিছু চিন্তাবিদের কথা বলবো। মরিস কনফোর্থ বলেছেন যে সমাজতন্ত্র মানে হলো তোমার সম্পত্তির উপর, উৎপাদনের উপকরণগুলির উপর ব্যক্তিগত মালিকানার অবসান ঘটিয়ে সামাজিক ও রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত করা এবং সাংস্কৃতিক ও সম্পদ বেশি সংখ্যক মানুষের মধ্যে বন্টনের ব্যবস্থা করা। এটা হলো মরিস কনফোর্থের বক্তব্য। পিবি গজেন্দ্র গার্গ বলেছেন যে ভারতে যে সমাজতন্ত্র শব্দটিকে যুক্ত করা হয়েছে, তার মূল লক্ষ্য হলো ভারত ওয়েলফেয়ার স্টেটের আদর্শকে গ্রহণ করেছে। ভারত রাষ্ট্রের লক্ষ্য হচ্ছে যে জনকল্যাণমূলক কাজ করবে, রাষ্ট্র জনস্বার্থ বিরোধী কোনো কাজ করবে না। আর এই আদর্শকে কার্যকরী করার জন্যে অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে তোমার জাস্টিস প্রতিষ্ঠিত করা, এটাই হলো পিবি গজেন্দ্রগড়ের কথা। এক্ষেত্রে তোমার কাশ্যপ আওয়ার কনস্টিটিউশন গ্রন্থে বলেছেন যে ভারতবর্ষে সমাজতন্ত্র কথাটির মধ্য দিয়ে একটা ভারতবর্ষের যে সংবিধান, তার সম্মান মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এখানে সমাজতন্ত্রের মধ্য দিয়ে অর্থ বৈষম্য দূরকরণের কথা বলা হয়েছে এবং যেটা নির্দেশমূলক নীতিতে যে অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠিত করা, অর্থ বৈষম্য দূর করা, নারী পুরুষের সমান কাজে সমান বেতন প্রদান করা এবং তোমার যেখানে ভারতবর্ষের সম্পদ যাতে মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত না হয়, কিছু ব্যক্তির হাতে যাতে কেন্দ্রীভূত না হয়, তার ব্যবস্থা রাষ্ট্র গ্রহণ করবে।
এইভাবে সমাজতান্ত্রিক ব্যবস্থার যে বৈশিষ্ট্য সেটা অনেকটাই ভারতবর্ষে গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু 1991 সালে ভারতবর্ষে যে নয়া শিল্পনীতি গৃহীত হয়েছে, ভারতবর্ষের আভ্যন্তরীণ ক্ষেত্রে একটা নতুন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত সরকার, যা 1976 সালে 42তম সংশোধনের মধ্য দিয়ে যে সোশ্যালিজম শব্দটিকে গ্রহণ করা হয়েছে তার আদর্শ বিরোধী। আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন হয়েছে। দ্বিমেরুবাদের অবসান ঘটেছে, ঠান্ডা যুদ্ধের অবসান ঘটেছে, একমেরুবাদের আবির্ভাব ঘটেছে, সমাজতান্ত্রিক শিবিরের পতন ঘটেছে, পূর্ব ইউরোপের বিভিন্ন দেশের সমাজতান্ত্রিক ব্যবস্থার পতন ঘটেছে। সেক্ষেত্রে ভারতবর্ষের আভ্যন্তরীণ ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসে। ভারত নয়া উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। এলপিজি অর্থাৎ লিবারালাইজেশন অর্থাৎ উদারীকরণ পদ্ধতিকে ভারত সরকার গ্রহণ করেছে এবং প্রাইভেটাইজেশন অর্থাৎ বেসরকারীকরণকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে 1991 সাল থেকে এবং বিশ্বায়ন প্রক্রিয়াকে গ্রহণ করেছে, যার মধ্য দিয়ে সমাজতান্ত্রিক যে শব্দটির যে অর্থ, তাৎপর্যপূর্ণ অর্থ ছিল, সেটা কিন্তু প্রায় মিনিংলেসে পরিণত হয়। অর্থাৎ সমাজতন্ত্রের একটা মূল বক্তব্য হলো যে রাষ্ট্রীয় মালিকানা, উৎপাদনের উপকরণগুলির উপর রাষ্ট্রীয় মালিকানাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন এবং সেখানে ব্যক্তি মালিকানা থাকবে। এটা ছিল ভারতবর্ষের সমাজতন্ত্রের গুরুত্ব। কিন্তু এইখানে 1991 সাল থেকে এবং বর্তমান কাল পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাকে তোমার অবলুপ্ত ঘটানো হচ্ছে এবং সেই জায়গায় তোমার বেসরকারীকরণকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং বিদেশি পুঁজিকে ভারতীয় অর্থনীতিতে বিনিয়োগের সুযোগ দেওয়া হচ্ছে। অবশ্য সাম্প্রতিককালে স্বনির্ভরশীল অর্থনীতিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতের জাতীয় উৎপাদন বাড়ছে, ভারতের জাতীয় আয় বাড়ছে, ভারতের গড় মাথাপিছু আয় বাড়ছে, কিন্তু ভারতবর্ষের ধনী এবং দরিদ্রের মধ্যে যে ব্যবধান, সমাজতান্ত্রিক আদর্শের একটা কথা, ধনী দরিদ্রের মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধান কিন্তু ক্রমশ বাড়ছে। ধনীর মূলধন আরও বাড়ছে, পাশাপাশি ব্যাপক সংখ্যক মানুষ কিন্তু তোমার ধনীদের তুলনায় তাদের আয় অনেক বেশি কম। তাহলে আমরা লক্ষ্য করছি যে সমাজতন্ত্র ভারতবর্ষে এইটা যে গ্রহণ করা হয়েছে, আজকের যে অর্থনীতি, বেসরকারীকরণ প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় মালিকানা ধীরে ধীরে অবলুপ্ত হতে চলছে। যে অর্থনীতি 1991 সালের আগে গৃহীত হয়েছিল এবং বিশেষ করে ইন্দিরা গান্ধীর সমাজতন্ত্র শব্দটি উল্লেখের মধ্য দিয়ে এবং জওহরলাল নেহরু ভারতবর্ষকে সমাজতান্ত্রিক ধাঁচে গড়ে তুলতে হবে, অর্থাৎ ব্যক্তি মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাকে গুরুত্ব দেওয়া এবং অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে পরিকল্পিত অর্থনীতির মধ্য দিয়ে ভারতের অর্থনীতির উন্নতি ঘটবে। সেখানে রাষ্ট্রীয় উদ্যোগকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা দেখব দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে রাষ্ট্রীয় উদ্যোগকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ইন্দিরা গান্ধীর সময়েও রাষ্ট্রীয় উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেদিক থেকে সমাজতন্ত্র শব্দটি তাৎপর্যপূর্ণ ছিল। কিন্তু 1991 সালের পর থেকে আজকের 2024 সাল পর্যন্ত ভারতবর্ষের যে অর্থনৈতিক পরিকল্পনা, তার মধ্য দিয়ে এটা স্পষ্ট যে সমাজতন্ত্র শব্দটি আজকে মিনিংলেস হতে চলেছে। রাষ্ট্রীয় উদ্যোগকে ক্রমশ অবলুপ্ত করার দিকে ভারতের অর্থনীতি এবং এখানে তোমার ব্যক্তি উদ্যোগ প্রাধান্য পাচ্ছে, রাষ্ট্রীয় উদ্যোগ প্রাধান্য কম পাচ্ছে এবং রাষ্ট্রীয় উদ্যোগকে দিনের পর দিন কমিয়ে দেওয়া হচ্ছে এবং রাষ্ট্রের যে আদর্শ, ওয়েলফেয়ার স্টেটের যে আদর্শ, সেটাকে বিদায় দেওয়া হয়েছে 1991 সাল থেকে এবং দিনের পর দিন ওয়েলফেয়ার স্টেটের আদর্শকে বিদায় দিয়ে সেই জায়গায় মিনিমাল স্টেটের আদর্শকে গ্রহণ করা হয়েছে। মিনিমাল স্টেট কি? যে ভারতের রাষ্ট্রের যে ক্ষমতা, রাষ্ট্রের যে
কাজের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে এবং সেই কাজগুলো বেসরকারি উদ্যোগকে দেওয়া হচ্ছে, মাল্টি ন্যাশনাল কর্পোরেশনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, দেশি বিদেশি সমস্ত কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানির হাতে উৎপাদনের ক্ষেত্র তুলে দেওয়া হচ্ছে। আজকে ভারতবর্ষের যে মিক্সড ইকোনমি, অর্থাৎ ব্যক্তি উদ্যোগে উৎপাদন পরিচালিত হবে, রাষ্ট্রীয় উদ্যোগে উৎপাদন পরিচালিত হবে, শিল্প, কৃষি সমস্ত ক্ষেত্রে, এবং রাষ্ট্র ও ব্যক্তি যৌথ উদ্যোগে উৎপাদন হবে। এই যে তিনটি সেক্টর উৎপাদনের ক্ষেত্রে, সেই তিনটি সেক্টরের মধ্যে আজকে ব্যক্তি উদ্যোগে যে উৎপাদন, ব্যক্তি উদ্যোগে শিল্প কারখানা গড়ে ওঠা, ব্যক্তি উদ্যোগে কৃষি উন্নতি, সমস্ত কিছু ব্যক্তি উদ্যোগকে আজকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় উদ্যোগকে প্রায় তুলে দেওয়ার ব্যবস্থা গৃহীত হয়েছে। তা আজকের যে আমরা সেই প্রেক্ষাপটে সমাজতন্ত্র শব্দটি যে তাৎপর্যপূর্ণ ছিল, আজকে 1991 সালের পর থেকে নয়া শিল্পনীতি, নয়া অর্থনীতি ভারত সরকার যেটা গ্রহণ করেছে, ধারাবাহিকভাবে ভারতবর্ষের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে এখানে পুঁজিবাদী, আসলে মূল কথা হলো যে পুঁজিবাদী অর্থনীতি, পুঁজিপতি শ্রেণী তাদের স্বার্থকে বজায় রাখবার জন্যে গভর্নমেন্টকে নিয়ন্ত্রণ করে। ভারত সরকারের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম ঘটেনি। এখানে শাসক শ্রেণীকে পুঁজিপতি শ্রেণী নিয়ন্ত্রণ করছে। বিশ্বে পুঁজিবাদকে টিকিয়ে রাখার জন্যে যে ওয়েলফেয়ার স্টেটের আদর্শকে এক সময়ে গ্রহণ করা হয়েছিল, আমরা দেখেছি যে 1930-এর দশক, 1940-এর দশক, 1950-এর দশক রমরমাভাবে যে ওয়েলফেয়ার স্টেটের আদর্শ চলেছিল, সেই আন্তর্জাতিক পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে ভারত সরকার ওয়েলফেয়ার স্টেটের আদর্শকে গ্রহণ করেছিল, গণতান্ত্রিক সমাজবাদের আদর্শকে গ্রহণ করেছিল। কিন্তু আজকে সেই গণতান্ত্রিক সমাজবাদের আদর্শকে বিসর্জন দেওয়া হয়েছে এবং ওয়েলফেয়ার স্টেটের আদর্শকে গ্রহণ করা হয়েছে, বিসর্জন দেওয়া হয়েছে। আজকে মিনিমাল স্টেটের বিষয়টাকে গ্রহণ করা হয়েছে। এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশনকে গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে বিশ্বে পুঁজিবাদ আজকে এই নিজেকে সেভ করার জন্য, নিজের সিকিউরিটির সাথে অর্থনীতি এই ব্যাখ্যা দিয়েছেন এবং এটারও স্থায়িত্ব লাভ করবে না, আগামী দিনে পরিবর্তন হবে। তাই ভারত সরকারকেও এটাকে পরিবর্তন করতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে পুঁজিবাদী অর্থনীতির একটা কৌশল হিসাবে প্রয়োজনে ব্যক্তি মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাকে গুরুত্ব দেওয়া হয়। সেটা ভারতবর্ষের অর্থনীতিতে, ভারতবর্ষের সোশ্যালিজম ঘোষণার মধ্য দিয়ে আমরা লক্ষ্য করেছি। আর 1991 সাল থেকে সোশ্যালিজমকে বিদায় দিতে হবে। বিশ্ব নতুন ব্যবস্থাতে যে গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়ন প্রক্রিয়া সারা পৃথিবীকে পুঁজিপতি শ্রেণী নিজেদের কায়েমি স্বার্থকে বজায় রাখার জন্যে যে ব্যবস্থা গ্রহণ করেছে, ভারতও কিন্তু সেই ব্যবস্থাকেই গ্রহণ করেছে, মিনিমাল স্টেটের আদর্শকে গ্রহণ করেছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে পুঁজিবাদী ব্যবস্থা একটা বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায়, অর্থাৎ ধন বৈষম্যকে বজায় রাখতে চায়। ভারতবর্ষও কিন্তু এর ব্যতিক্রম নয়। তাই সোশ্যালিজমের একটা কথা হলো, সোশ্যালিজমের পতন ঘটেছে। বিশ্বে যেসব দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল সেই সব সমাজতন্ত্রের পতন ঘটেছে সেখানকার কমিউনিস্ট পার্টির ত্রুটি বিচ্যুতির কারণে, এবং সেখানে আজকে পুঁজিবাদী ব্যবস্থা, মার্কিন সাম্রাজ্যবাদী, মার্কিন উপনিবেশবাদী যে শক্তি, সেই পুঁজিবাদী শক্তি প্রবল আকার ধারণ করে আজকে সমাজতন্ত্রকে কোণঠাসা করে দিয়েছে। কিন্তু সমাজতন্ত্র এটাও একটা বড় আদর্শের বিষয়, যেখানে কোনো মানুষ দরিদ্র থাকবে না, যেখানে প্রত্যেকটা মানুষ কাজ পাবে, কাজ অনুযায়ী মজুরি পাবে, প্রত্যেকটা মানুষ সামর্থ্য অনুযায়ী কাজ করবে, কাজ অনুযায়ী মজুরি পাবে, সম্পদের একটা ডিস্ট্রিবিউশন হবে এমনভাবে যার যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন পূরণের জন্যে অর্থনৈতিক সুযোগ সুবিধা পাবে। যেখানে রাজনৈতিক অধিকার মূল্যহীন হয়ে পড়ছে, ভারতীয় গণতন্ত্রে যে সমাজতন্ত্রকে গ্রহণ করা হয়েছিল সেটাকে বিলুপ্ত করার মধ্য দিয়ে আজকে ভারতবর্ষে মানুষ কিন্তু রাজনৈতিক স্বাধীনতা পেয়েছে, ভারতবর্ষের মানুষ সামাজিক স্বাধীনতা পেয়েছে। তাই আজকে স্বাধীনতার অর্থ মানে কি? প্রত্যেকটা মানুষ
প্রত্যেকটা মানুষ পর্যাপ্ত সুযোগ সুবিধা পাবে, বিশেষ করে অর্থনৈতিক সুযোগ সুবিধা পাবে। সেই অর্থনৈতিক সুযোগ সুবিধা পেয়ে তাদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারবে। এরকম পরিস্থিতি কিন্তু ভারতবর্ষের যতই জাতীয় আয় বৃদ্ধি পায়, গড় মাথাপিছু আয় বৃদ্ধি পায়, তা কিন্তু হচ্ছে না। তাহলে সমাজতন্ত্র কথাটির যে তাৎপর্য, যে অর্থে ভারত গ্রহণ করেছিল, অর্থাৎ একটা কি অর্থনৈতিক ক্ষেত্রে যে পুঁজিপতিদের বাড়ন্ত, অর্থনৈতিক ক্ষেত্রে পুঁজিপতি শ্রেণী যে মূলধনের পাহাড় জমাবে, সেই জায়গায় একটু হলেও তাদের উপরে একটা আঘাত ছিল একটা সমাজতান্ত্রিক শব্দটি ব্যবহারের মধ্যে দিয়ে। আজকে সেই সমাজতন্ত্র শব্দটিকে বিসর্জন দেওয়া হয়েছে ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে। তাই সংবিধানের পাতাতেই উল্লেখ আছে মাত্র, কিন্তু সমাজতন্ত্রের চেয়ে মিনিমাম যে আদর্শ সম্পদের ক্ষেত্রে যে মুষ্টিমেয় ব্যক্তির হাতে সমস্ত সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে, সেখানে তার উপরে স্টেট কন্ট্রোল নেই। আজকে স্টেট কিন্তু নিরপেক্ষ নয়, ধনবানদের স্বার্থে স্টেট কাজ করছে। যাই হোক, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, তোমরা ভালো করে দেখবে, এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করলাম।